আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সপ্তম শ্রেণীর গণিত ষান্মাসিক বা সামষ্টিক মূল্যায়নের প্রশ্ন এবং সমাধান নিয়ে হাজির হয়েছি। প্রথম পর্ব দিয়েছি, এবার হচ্ছে দ্বিতীয় পর্ব। এই দ্বিতীয় পর্বই শেষ পর্ব ইনশাল্লাহ। দ্বিতীয় পর্বের ভিতরে যত প্রশ্নগুলো আছে সব প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তোমরা প্রশ্নগুলো সুন্দর করে বুঝে প্র্যাকটিস করে তারপর পরীক্ষাতে দেবে। তো প্রথমে এখন কাজ 1 করেছিলাম, এখন কাজ 2। কাজ 2 এ পরিষ্কার কি দেখো তো, পরিমাপে দক্ষতা বাড়াই। দলগত কাজের নির্দেশনা, অর্থাৎ এখানে তোমাকে একটা দলগত কাজ দিয়েছে। কাজটা কি, এই দেখো প্রশ্নটা বলি। কাগজ কেটে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান থাকবে। অর্থাৎ একটি ত্রিমাত্রিক মডেল, আমরা জানি ত্রিমাত্রিক যার মাত্রা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে তাকে ত্রিমাত্রিক বস্তু বলা হয়। একটা মডেল তৈরি করতে হবে, তার মানে ত্রিমাত্রিক ঘনবস্তু তৈরি করতে হবে। আর যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, আমরা জানি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হয়, সেটা কি হয়, একটা ঘনক হয়। ওকে, দলগতভাবে কাজটির পরিকল্পনা করো এবং সবাই মিলে মডেলটি তৈরি করো। তারপর বলছে এবার প্রত্যেকে নিজের খাতায় নিচের প্রশ্নের উত্তরগুলো লিখে রাখো। এই যে প্রশ্ন 1 নম্বর, তৈরিকৃত মডেলটি কি ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করো। তো এটা তো আমি বলেই দিলাম, তৈরিকৃত মডেলটি একটি কি আকৃতির হবে, ঘনক আকৃতির হবে। তো ঘনক আমরা অ্যান্সারটা কিভাবে লিখতে হবে একটু দেখি। এই যে এই দেখো, মডেল তৈরি করা হলো। এই মডেলটা যে একটা ঘনক লিখে দিবা। এই ঘনকের আমি ধরে নিচ্ছি দৈর্ঘ্য 20 সেমি, প্রস্থ 20 সেমি, উচ্চতা 20 সেমি, যেহেতু সবগুলো একই। তো প্রশ্নটা কি চেয়েছে, ঘনক আকৃতির। এই যে দেখো, 1 নম্বর, তৈরিকৃত মডেলটি একটি ঘনক। বলছে ঘনক, তৈরিকৃত মডেলটি কি হবে। আমি বললাম তৈরিকৃত মডেলটি একটি ঘনক, কারণ মডেলটির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবাই সমান। তারপর 2 নম্বর প্রশ্নটা কি আছে দেখি, তৈরিকৃত মডেলটির আয়তন একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তো মডেলটির আয়তন, তার মানে ঘনকটির আয়তন। ঘনকের আয়তনের সূত্র কি, ঘনকের এক বাহুর দৈর্ঘ্য কিউ। আর একটি তলের ক্ষেত্রফল কি, একটি তলের ক্ষেত্রফল হচ্ছে ঘনকের 6টা তল থাকবে। 6টা তল, কিন্তু প্রত্যেকটা তল কি সমান, এবং প্রত্যেকটা তলের 2টা মাত্রা থাকে। একটা তলের মাত্রা 2টা আমরা জানি, দৈর্ঘ্য আর প্রস্থ, এবং দৈর্ঘ্য আর প্রস্থ পরস্পর কি হবে, সমান হবে। সেই কথাটা আমরা বলছি। দেখো 2 নম্বর উত্তরটা দিচ্ছি আমরা। আমরা জানি ঘনকের আয়তন ইকুয়াল টু বাহুর দৈর্ঘ্য কিউব। সুতরাং তৈরিকৃত মডেলটির আয়তন সমান 20 কিউব ঘন সেমি। এইখানে তোমরা একটা কাজ করে, এখানে 3 দিয়েছি, এখানে 3 না দিয়ে 3 দিয়ে দিবা। 3 দিয়ে দিবা, এই 3টা দিবা, এখানে 3টা না দিয়ে 3 দিবা, 3 দিবা পাওয়ার। সুতরাং তৈরিকৃত মডেলটির আয়তন 20 কিউব ঘন সেমি। অর্থাৎ এই 20 কিউব কেমন করে হবে, এই যে এখানে লিখে দিয়েছিলাম আমি, দেখো 20 গুণন 20 গুণন 20, 3 বার 20 গুণ করলে পরে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর 3টা শূন্য দিলে 800, 8000। এবং একটি তলের ক্ষেত্রফল, একটি তলের ক্ষেত্রফল মানে কি, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করতে হবে। তাই দৈর্ঘ্য গুণন প্রস্থ, এই যে দৈর্ঘ্য যা প্রস্থ তাই এত। তাহলে একটি তলের ক্ষেত্রফল হচ্ছে 400 বর্গ সেন্টিমিটার। 2 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার 3 নম্বর প্রশ্নটার দিকে তাকাই আমরা, কি আছে, তৈরিকৃত মডেলটির সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা উত্তরের সপক্ষে যুক্তি দাও। তো তৈরিকৃত মডেলের সম্পূর্ণ তল মানে 6টা তল, এবং 6টা তল তো সবাই সমান। তো মডেল সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা অবশ্যই যাবে, কারণ ঘনকের এটা মডেলটা হচ্ছে ঘনক আকৃতির, আর ঘনকের সম্পূর্ণ তলের ক্ষেত্রফল হচ্ছে আমরা জানি হচ্ছে 6 গুণন 1 বাহুর দৈর্ঘ্য স্কয়ার। তাহলে অবশ্যই এটা ক্ষেত্রফল নির্ণয় করা যাবে। কিভাবে করবো, এই দেখেন। জি, তৈরিকৃত মডেলটির সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব। আমরা জানি ঘনকের সম্পূর্ণ তলের ক্ষেত্রফল সমান 6 গুণন a স্কয়ার। এখানে a সমান কি, ঘনকটির বাহুর দৈর্ঘ্য সমান 20 সেন্টিমিটার। সুতরাং ঘনকটির সম্পূর্ণ তলের ক্ষেত্রফল সমান 6 গুণন 20 স্কয়ার। এখানে ক্যালকুলেশন করলে 20 স্কয়ার করলে 400 হয়, 6 গুণন 400 মানে 2400 বর্গ সেন্টিমিটার। অর্থাৎ 2400 বর্গ সেন্টিমিটার, এটা হচ্ছে তোমার সম্পূর্ণ তলের ক্ষেত্রফল। এবার একটা প্রশ্ন যাই, 4 নম্বর প্রশ্ন কি আছে দেখি। 4 নম্বর প্রশ্ন দিকে দাও। বলছে কাজ 1, সাশ্রয়ী হই, সঞ্চয় করি। এ উল্লেখিত টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। অর্থাৎ কাজ 1-এ কি ছিল, খেয়াল করো। কাজ 1-এ কি বলছিল, একটা টেবিল তৈরি করবে। সেই টেবিলের কিন্তু শর্ত ছিল দৈর্ঘ্য আর প্রস্থ সমান হতে হবে। সেইটাতে বলছে যে এই উল্লেখিত টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ও তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। অর্থাৎ টেবিল যেটা বানিয়েছি তার একটি পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করবো, আর মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করবো। মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল তো একটু আগে বের করলামই।
আর টেবিলের একটি পৃষ্ঠের ক্ষেত্রফল বের করবো। এখন টেবিলের দৈর্ঘ্য প্রস্থ সমান হবে, কিন্তু আমরা তো দৈর্ঘ্য প্রস্থ ধরি নাই, সেজন্য আমরা দৈর্ঘ্য প্রস্থ এখানে ধরে নেবো। তাহলে 4 নম্বরের অ্যান্সারটা কি হবে? দেখো, কাজ 1, সাশ্রয়ী হই সঞ্চয় করি এ, উল্লিখিত টেবিলটির দৈর্ঘ্য ধরি 30 সেন্টিমিটার, সুতরাং প্রস্থ 30 সেন্টিমিটার। কেন? এই যে লিখছে সাইড নোট, যেহেতু টেবিলটির দৈর্ঘ্য প্রস্থ পরস্পর সমান, সুতরাং টেবিলের একটি পৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে? 30 × 30 বর্গ সেমি, অর্থাৎ 900 বর্গ সেমি। তাহলে টেবিলের একটি পৃষ্ঠের ক্ষেত্রফল 900 এবং তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে? 20 × 20 400 সেন্টিমিটার স্কয়ার। সুতরাং নির্ণয় ক্ষেত্রফলের অনুপাত, অর্থাৎ টেবিলের একটি পৃষ্ঠের ক্ষেত্রফল আর মডেলটির একটি ক্ষেত্রফল অনুপাত। তাহলে এত ইষ্ট এত হবে, এটা কাটাকাটি করবো, 900 ভাগ 400 দেবো, 2টা শূন্য কাটলো, 9/4 থেকে, অর্থাৎ 9:4। এইটাই হচ্ছে তোমার আয়তন নির্ণয় অনুপাত। 5 নম্বর প্রশ্নের দিকে তাকিয়ে গেলাম। কাজ 1, সাশ্রয়ী হই সঞ্চয় করি এ, উল্লেখিত টেবিলটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সাপেক্ষে তৈরিকৃত মডেলটির ক্ষেত্রফলের সাপেক্ষে ক্ষেত্রফলকে শতকরায় প্রকাশ করে। অর্থাৎ ওখানে আছে প্রথমে কাজ 1-এ আছে হচ্ছে টেবিল, আর কাজ এখানে আছে হচ্ছে এখানে আছে হচ্ছে তৈরিকৃত মডেল অর্থাৎ ঘনক। অর্থাৎ দুইটা জিনিস আমার, একটা হচ্ছে টেবিল আর একটা হচ্ছে ঘনক। তাহলে এখানে চাইছে কি? টেবিলটির সমগ্র দলের ক্ষেত্রফলের সাপেক্ষে মডেলটির সমগ্র দলের ক্ষেত্রফলের শতকরা প্রকাশ করো। তাহলে তোমাকে এই দুটো জিনিস এটা করতে গেলে পরে কি করতে হবে? তোমাকে আগে টেবিলটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখন টেবিলটি কি আকার? টেবিলটির দৈর্ঘ্য প্রস্থ সমান, তাহলে একটা উচ্চতাও দরকার সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল পেতে হলে, সেজন্য উচ্চতা আমাকে ধরে নিতে হবে। আর তৈরিকৃত মডেলটির সমগ্র দলের ক্ষেত্রফল তো আমরা অলরেডি পেয়ে গেছি এর আগে, আমরা এর আগেই দেখো এই যে 3 নম্বর প্রশ্ন, তৈরিকৃত মডেলটির সম্পূর্ণ দলের ক্ষেত্রফল আমরা সম্ভব কিনা ওখানে বের করে ফেলছি। তাহলে এখন টেবিল চার্টটা কিভাবে বের করবো? দেখো, টেবিলের সমগ্র দলের ক্ষেত্রফল, এই দেখো অ্যান্সারটা দেখো, টেবিল ধরি কাজে উল্লেখিত টেবিলটির দৈর্ঘ্য a = 30 সেমি, প্রস্থ b = 30 সেমি এবং উচ্চতা c = 20 সেমি। সুতরাং টেবিলটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, দেখো আমরা একটা সূত্র জানতাম, আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল 2 × ab + bc + c, এই সূত্রটা আমরা জানি সবাই। এখানে এ বি সি হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, সেইটাই লিখলাম। দেখো, সুতরাং টেবিলটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 20 ab + bc + c, এখন সেন্টিমিটার স্কয়ার। এটা এখানে মানগুলো বসাই দিয়েছি, ক্যালকুলেশন করছি এইভাবে, 442 সেন্টিমিটার। এই দেখো 30 আর 8 গুণ করছি, যোগ 30 আর 20 গুণ করছি, যোগ 20 আর 30 গুণ করছি, আমাদের এই সবগুলো গুণ করলে আর সবগুলো যোগ করে 2 এর সাথে গুণ করলে 42 হয়। বাস, এটা হলাম টেবিলের সমগ্র পৃষ্ঠ। আর দরকার কি? মডেলের সমগ্র পৃষ্ঠে 3 নং থেকে তৈরিকৃত মডেলটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 2400 সেন্টিমিটার স্কয়ার। তাহলে একটা 4200 একটা 2400। এখন কাকে শতকরা প্রকাশ করতে বলছে? প্রশ্নটা দেখি আবার একটু দেখি, কাকে প্রকাশ করতে বলছে। এই যে টেবিলটির সমগ্র তলের সাপেক্ষে তৈরিকৃত মডেলটির সমগ্র ক্ষেত্রফলকে শতকরা প্রকাশ, অর্থাৎ কাঠটা পাইছে শতকরায়, মডেলটির অংশ চাইছে কার সাপেক্ষে? টেবিলের সাপেক্ষে। তো আমরা এইরকম যদি একটা কিছু লেখা থাকে, তাহলে আমরা এটাকে কি লিখি? 8/3 বলি। তাহলে এখানে বলছে টেবিলটির সমগ্র তলের ক্ষেত্রফলের সাপেক্ষে তৈরিকৃত মডেলটির সমগ্র তলের ক্ষেত্রফলকে শতকরা প্রকাশ করো। কাকে শতকরা প্রকাশ করতে হবে? মডেলটির। সেজন্য মডেলটা উপরে থাকবে, নিচে থাকবে হচ্ছে যার সাপেক্ষে সেটা। তাহলে মডেলটির ক্ষেত্রফল আমরা পেয়েছি, দেখো কাজ 3, গাণিতিক সূত্র। আচ্ছা, তাহলে এটার অ্যান্সার দেখি আমরা। এই দেখো অ্যান্সার দেখো, 3 নম্বরে পাই তৈরিকৃত মডেলটির সমগ্র তলের ক্ষেত্রফল 2400 সেন্টিমিটার স্কয়ার। আর এখান থেকে তো ওই যে টেবিলেটটা পেয়ে গেলাম। তাহলে টেবিল থাকবে নিচে, মডেল থাকবে উপরে। সুতরাং এই দিলে, সুতরাং টেবিলটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সাপেক্ষে, যার সাপেক্ষে বলে সে নিচে, তৈরিকৃত মডেলটির সমগ্র তলের ক্ষেত্রফলকে শতকরা প্রকাশ করে পাই। এই যে টেবিলটির সাপেক্ষে, সেখানে টেবিলটা নিচে আর হচ্ছে মডেলটার ক্ষেত্রফলটা উপরে, দিয়ে 100 দিয়ে গুণ দিয়ে পার্সেন্ট করা যায়। 1200/21%, এটাকে এবার ভাগ করে দিছি, 21 দিয়ে 1200কে ভাগ করলে এটা হয়, তাহলে 57 সমস্ত 3/21%। এটা হচ্ছে তোমার উত্তর।
তো এবার চলে যাবো আমরা অন্য একটা প্রশ্নে, সেটা হচ্ছে যে 5 নম্বর শেষ। এবার ক্লাস 3 বলবো। ক্লাস 3 বলেছে গাণিতিক সূত্র যাচাই করে দেখি একক কাজ একের নির্দেশনা। দলগত কাজের মাধ্যমে তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের সমান কাগজ কেটে নাও। অর্থাৎ আমরা যে দলগত কাজ করেছি, ওখানে একটা মডেল তৈরি করেছিলাম ঘনকের। সেই ঘনকের একটা পৃষ্ঠের সমান করে একটা কাগজ কেটে নেব। এবার নিচের সূত্রগুলো থেকে লটারির মাধ্যমে প্রাপ্ত যে কোনো একটি সূত্র বেছে নাও, অথবা উক্ত কাগজটিকে রং করে একটি মডেল তৈরির মাধ্যমে সূত্রটি প্রমাণ করো। এই যে দেখো সূত্রগুলো, এই যেখানে দেওয়া আছে সূত্র 4টে সূত্র দেওয়া আছে। এই 4টে সূত্রের মধ্যে থেকে যে কোনো একটা লটারি করে তুমি নিয়ে নেবা, অর্থাৎ তোমার ইচ্ছা মতো তুমি একটা নিবা এবং সেইটা প্রমাণ করবা কিসের মাধ্যমে? মডেল তৈরির মাধ্যমে। এই মডেল তৈরির মাধ্যমে কাটার মাধ্যমে কাগজ কেটে প্রমাণ করো। কাগজ কাটার মাধ্যমে প্রমাণ করো যে এই সূত্রগুলো, সেইভাবে করতে হবে। তো তাহলে প্রথমে আমরা লিখবো কিভাবে, দেখো উত্তরটা কিভাবে লিখবো। সমাধান কাজ 3, গাণিতিক সূত্র যাচাই করে দেখি। একক কাজ একের সমাধান। দলগত কাজের মাধ্যমে তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের সমান কাগজ কেটে নিলাম। ওই প্রশ্ন দেখে দেখে উত্তর লিখতেছে। এবার প্রদত্ত সূত্রগুলো থেকে লটারির মাধ্যমে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b স্কয়ার মাইনাস 2ab সূত্রটি বেছে নিলাম। কেন এটা বেছে নিলাম? কারণ এই সূত্রটা সবচেয়ে ছোট। তুমি যে কোনো 4টার মধ্যে যে কোনো একটা বেছে নিলে হবে, কিন্তু আমি এটা নিয়েছি কারণ তাড়াতাড়ি হয়ে যাবে। অতঃপর কাগজটিকে রং করে একটি মডেল তৈরির মাধ্যমে সূত্রটি নিচে প্রমাণ করা হলো। ধরি কাগজটির বাহুর দৈর্ঘ্য a প্লাস b। কাগজটাতে নিলাম তার বাহুর দৈর্ঘ্য কি a প্লাস b। আমরা যে নিয়মে করেছিলাম এইটা প্রমাণ সেভাবে করেছি। কাগজটি থেকে নিচের মতো করে এ ও বি এর সমান দৈর্ঘ্যের বাহু চিহ্নিত করি। এই দেখো এই টোটাল একটা বর্গ নিচে, তার বাহুর দৈর্ঘ্য a প্লাস b, আর এই a প্লাস b দুটো ভাগে ভাগ হয়েছে। এইখান থেকে এইটুকু নিচে হচ্ছে a, আর এইটুকু নিচে হচ্ছে b। তাহলে ওখান থেকে এইটুকু নিচে a, আর এখান থেকে এইটুকু b, আবার এখান থেকে এইটুকু নিচে a, এইটুকু b। কয়টা অংশ ভাগ হয়েছে? 4টা অংশ, সেজন্য এখানে লিখছি আর কি। এ প্লাস বি বাহু বিশিষ্ট বর্গাকৃতির কাগজটি মোট 4টি ক্ষেত্রে বিভক্ত হলো। ক্ষেত্রগুলোকে কেটে নিচের মতো করে আলাদা করে হলো। এটাকে এখন এই যে এইখানে এই বরাবর কাটাকাটি করো। এই যে কাটাকাটি করছিলাম, কাটাকাটি করে 4টা টুকরা হয়েছে। তাহলে এই টুকরার দৈর্ঘ্য এ, প্রস্থ এ। এই টুকরার দৈর্ঘ্য এইদিকে এ আর এইদিকে বি। তাহলে এটা ক্ষেত্রফল এবি, এটা ক্ষেত্রফল এবি। তাহলে এদিকে বি আছে, এদিকে আছে। এটা ক্ষেত্রফল এদিকে বি, এদিকে বি স্কয়ার। সুতরাং চিত্র থেকে পাই। আচ্ছা বলো তো, এই জায়গায় 4টে ভাগে ভাগ হয়েছে, এই টোটালটার ক্ষেত্রফল এই 4 ভাগের ক্ষেত্রফলের যোগফলের সমান না? সেদিন আমি লিখতে পারি। সুতরাং চিত্র থেকে পাই সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল সমান এই যে এইটা, এইটা যোগ এইটা যোগ এইটা যোগ এটা, অর্থাৎ a স্কয়ার প্লাস ab একটা যোগ আরেকটা ab যোগ প্লাস b স্কয়ার। এখন এখান থেকে ক্যালকুলেটর আমাকে কার মান নির্ণয় করতে হবে। তুমি তাকে দেখো কার মান বের করতে হবে। আমি যেই সূত্রটা বেছে নিচ্ছি, এই সূত্রটা, এই সূত্রটা, এই সূত্রটা বের করতে গেলে পরে কার মান নির্ণয় করতে হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার কে বামে নিয়ে আসতে হবে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার করে দিবেন। এই যে এই যেখানে স্কয়ার এখানে বি স্কয়ার, এটাকে বামে আনতে হবে। তাহলে মানের সমস্যা হবে, সেজন্য স্কয়ার প্লাস বি স্কয়ার ডান পাশে রেখে এই 2ab আর ab যোগ করে 2ab কি বাম পাশে নিয়ে আসলে a প্লাস বি স্কয়ার মাইনাস 2ab সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার। সুতরাং a স্কয়ার প্লাস বি স্কয়ার দরকার, স্কয়ার বি স্কয়ার কে বামে রেখে ডান পাশে সবগুলো পাঠিয়ে দিলাম, বাস প্রমাণ হয়ে গেল স্কয়ার প্লাস বি স্কয়ার। এটা গেল কাজ 3। এবার চলে আসবো আমরা কাজ 4। কাজ 4 দেখো, কাজ 4 কি বলছে? বলছে জ্যামিতিক আকৃতি বুঝিয়েও পরিমাপ করি। একক কাজ 2 এর নির্দেশনা। A4 সাইজের অথবা আয়তাকৃতি এক টুকরা কাগজ নাও। কাগজটি কর্ণ বরাবর কেটে 2 অংশে ভাগ করো। অংশগুলোতে কোনো কোণ চিহ্ন করো। অর্থাৎ তোমাকে কি করতে হবে, একটা A4 সাইজের কাগজ না আয়তাকার কাগজ, এরকম করে আয়তাকার কাগজ নিতে হবে। এরকম নিয়ে তাকে কি করতে হবে, কর্ণ বরাবর 2 ভাগে ভাগ করবে। এই কর্ণ বরাবর না এই কর্ণ বরাবর না এই কর্ণ বরাবর সমান 2 ভাগে ভাগ করতে হবে। তো এক ভাগ একটা কর্ণ দিয়ে যদি ভাগ করে তাহলে কি হয়, ছোট 2টি অংশে ভাগ করে হয়। অর্থাৎ যদি আমরা একটা কর্ণ এইভাবে আঁকি, তাহলে ছোট 2টা অংশে ভাগ হয়ে যায়। তারপর বলছে
কাগজটি কর্ণ বরাবর কেটে দুই অংশে ভাগ করো, এটা ভাগ করতে বললো, তারপরে আমরা এভাবে ভাগ করে দেখবো। তারপর বলছে অংশগুলোতে কোণ চিহ্নিত করো। কোণ চিহ্নিত করো মানে কি, যে অংশ আছে না, এই অংশগুলোতে এইভাবে মানে কোণ চিহ্নিত করতে হবে, এই কোণ, এই কোণ, এই কোণ, এগুলো চিহ্নিত করতে হবে। এখন এক নম্বর প্রশ্ন কি বলছে, কেটে নেওয়া অংশ দুটি কোন ধরনের জ্যামিতিক আকৃতি নির্দেশ করে। দেখো তো এই অংশ দুটি এক একটা ত্রিভুজ না, তাহলে আমি বলতে পারি ত্রিভুজের আকৃতি নির্দেশ করে। এবং তারপরে বলছে আকৃতি দুইটির বৈশিষ্ট্য লিখো। আকৃতি দুটি কি, যেহেতু আকৃতিটা হচ্ছে ত্রিভুজ, তাহলে ত্রিভুজের বৈশিষ্ট্য লিখতে হবে। ত্রিভুজের বৈশিষ্ট্য কি আছে, ত্রিভুজের বৈশিষ্ট্য অনেক কিছু আছে। ত্রিভুজের তিন বাহু আছে, তিনটা কোণ আছে, তিনটা শীর্ষবিন্দু আছে। ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয়। তাহলে কি বললো, এফোর সাইজ অথবা আয়তাকার কাগজ কেটে নেওয়া অংশ দুটি কোন ধরনের জ্যামিতিক আকৃতি নির্দেশ করে। তো আমি তো বললাম যে এইভাবে যদি কেটে নেই তাহলে কি হয়, এখানে দুটো ত্রিভুজ হয়, সেই ত্রিভুজের দুটো আকৃতি ত্রিভুজ হয় বলতে আকৃতির দুটি বৈশিষ্ট্য লিখবো, অর্থাৎ আকৃতির দুটি ত্রিভুজ, সেই ত্রিভুজের বৈশিষ্ট্য লিখতে হবে। ত্রিভুজের বৈশিষ্ট্য কি লিখবো, দেখো কিভাবে লিখি এখন। এই যে 4 নম্বর কাজ, এই যে এফোর সাইজের এক টুকরা কাগজ দিলাম, তোমরা এখানে এফোর সাইজ না লিখে, যেহেতু আয়তাকার বলছে, তোমরা লেখা আয়তাকার সাইজের লেখো তোমার ইচ্ছা মতো। কেন লিখবো আয়তাকার সাইজের, কারণ তাহলে এফোর সাইজের কাগজের একটা নির্দিষ্ট নাম আছে, আর আমরা এখানে তো সংখ্যাটা আমরা এমন একটা পজিশনের সংখ্যাগুলো নিয়েছি বাহুগুলো, যাতে কাজ করতে সুবিধা হয়, সেখানে তুমি আয়তাকার লিখবা, এফোরটা কেটে দিবে। তাহলে লিখবা আয়তাকার সাইজের এক টুকরা কাগজ নিলাম, কাগজটিকে কর্ণ বরাবর কেটে দুটি অংশে ভাগ করলাম। কেটে নেওয়া অংশ দুটি ত্রিভুজ নির্দেশ করে। ত্রিভুজের বৈশিষ্ট্যগুলো দেখো, ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু, তিনটি কোণ ও তিনটি বাহু আছে। এটা তোমরা অবশ্যই জানো, এই যে এইটাকে বলা হয় এবিসি। যদি একটা ত্রিভুজ হয় তাহলে যে এইগুলোকে বলা হয় ত্রিভুজের শীর্ষ। এই যে এইগুলো এ বি ভি সি, এইগুলোকে বলা হয় ত্রিভুজের শীর্ষ। তারপর তিনটি কোণ, তিনটি কোণে যে এই কোণ, বি কোণ, সি কোণ, তিনটি বাহু অর্থাৎ যে এ বি বাহু, বি সি বাহু, এ সি বাহু। এবার ত্রিভুজের তিন কোণের যোগফল সবসময় 180 ডিগ্রি হয় কিন্তু দেখলে। এবার ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অর্থাৎ বৃহত্তর, এটা আমরা জানি। অর্থাৎ যে কোনো দুটো বাহু যোগ করলে তিন বাহু থেকে বড় হবে, এটা একটা বৈশিষ্ট্য। আবার অনুরূপ ভাবে ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর দৈর্ঘ্যের অন্তর তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা ক্ষুদ্রতর হবে, এটা একটা শর্ত। তাহলে আমরা এই প্রশ্নটা আমরা পেয়ে গেলাম। তারপর 2 নম্বর প্রশ্নের দিকে তাকাই। 2 নম্বর বলছে চাঁদার সাহায্যে যে কোনো একটি আকৃতির কোণগুলো পরিমাপ করে যোগফল নির্ণয় করো। যে কোনো একটি আকৃতির, অর্থাৎ আকৃতি কয়টা হয়েছে এখানে কাজ করে আমরা দুইটা পেয়েছি, একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ, একটা দুটো ত্রিভুজ। যে কোনো একটি আকৃতির আমরা কি করবো, কোণগুলো মাপবো। তো আমরা যে কোনো একটা আকৃতির কোণগুলো কি করবো, মাপবো। এই দেখো কিভাবে, এই দেখো চাঁদার সাহায্যে একটি অংশের কোণগুলো মাপি। এই যে মাপলাম, এই যে ত্রিভুজটা নিলাম, এইটা কোণগুলো মাপলাম, এইটা 90 ডিগ্রি, এইটা হচ্ছে 53 ডিগ্রি, এটা 37 ডিগ্রি। চিত্র থেকে পাই কোণ, এই কোণের নাম বিএসি, এই কোণের নাম হচ্ছে, এই কোণের নাম হচ্ছে এ বি সি, আর হচ্ছে এই কোণের নাম কি এসিবি। সুতরাং কোণগুলোর যোগফল, এইটা কোণের যোগফল 90, এইটা যোগ, এইটা যোগ, এইটা তিনটে কোণের যোগফল, এটার মান 90, এটার মান 53, এটার নাম 37, যোগ করলে 180। এবার 3 নম্বর প্রশ্ন কি বলছিলাম। 3 নম্বর প্রশ্ন বলছে দুই নঙ্গে উল্লেখিত আকৃতির বাহুগুলো যে কোনো এককে পরিমাপ করো। অর্থাৎ তুমি যে 2 নঙ্গে কি প্রশ্ন পড়ছে, চাঁদার সাহায্যে ত্রিভুজের একটি আকৃতির কোণগুলো পরিমাপ করছে, অর্থাৎ 2 নং চাঁদার সাহায্যে ত্রিভুজের একটি আকৃতি নিচ্ছে, একটা ত্রিভুজ দেখতে এক কথা পরিমাপ করছে। তাহলে 2 নঙ্গে উল্লেখিত আকৃতির বাহুগুলো, 2 নঙ্গে উল্লেখিত আকৃতিটা কে, ত্রিভুজ, সেই বাহুগুলো যে কোনো এককে পরিমাপ করো, অর্থাৎ সেন্টিমিটার, মিটার, মিলিমিটার, যে কোনো এককে পরিমাপ করো। এবং বাহুগুলোর মানকে হর ও লব হিসেবে ব্যবহার করে যতগুলো সম্ভব প্রকৃত গণনা তৈরি করো। এবার তোমাকে প্রথমে আগে কি করতে হবে, পরিমাপ করতে হবে, বাহুগুলো পরিমাপ বের করতে হবে। তো আমরা অ্যান্সারটা দেখি, আমরা 3 নম্বরের অ্যান্সারটা লিখলাম। 2 নঙ্গে উল্লেখিত আকৃতি অর্থাৎ ত্রিভুজের বাহুগুলো পরিমাপ করে পাই এ বি সমান 3 সেমি। তুমি স্কেল দিয়ে তুমি মাপে দেখো, এসি সমান 4 সেমি, বিসি সমান 5 সেমি। এটা এগুলোর মান বের করে ফেললাম। ওকে, এখন বলছে বাহুগুলোর মানকে হর ও লব হিসেবে ব্যবহার করে প্রাপ্ত প্রকৃত বাহু নির্ণয় করো। তো আমি কয় ধরনের ব্যবহার করতে পারি, দেখো এই যেখানে এবি আছে না, 6টা বাহু আছে, এখানে 3টে বাহু আছে। 3টে বাহুর মধ্যে থেকে আমরা 6টা
ভগ্নাংশ তৈরি করতে পারি। কিভাবে? ধরো এই বিবাহকে ফিক্সড করলাম, এই বিবাহকে ফিক্সড করে বাকি থাকে কয়টা বাহু? এসি আর বিসি। তাহলে আমি একটা এসি দিয়ে একটা ভগ্নাংশ করতে পারি, এবি বাই বিসি দিয়ে একটা ভগ্নাংশ করতে পারি। অনুরূপ ভাবে বিসি কে যদি উপরে রাখি, বিসি কে যদি উপরে রাখি, এবি কে এসি কে যদি উপরে রাখি, তাহলে নিতে হবে একটা এবি, আর একটা হবে কি, এসি কে উপরে রেখে আর একটা হবে বিসি। এবার যদি আমরা বিসি কে উপরে রাখি, তাহলে বাহু কটা হবে দেখো তো, অনুপাত কটা হবে? বিসি কে যদি উপরে রাখি, তাহলে বিসি বাই কি হবে? এবি, আর একটা কি হবে? বিসি বাই এসি। এই 6টা ভগ্নাংশ হবে, কিন্তু এই 6টা ভগ্নাংশে কি আমরা এই মানগুলো বসালে কি প্রকৃত হবে? প্রকৃত হবে না 6টাই। যেটা যেটা প্রকৃত হবে দেখো তো, এবি এর মান 3, এসি এর মান 4। এই এবি বাই এসি প্রকৃত হবে, এবি বাই এসি করে যেটা, এটা প্রকৃত হবে, এটা প্রকৃত হবে। তারপরে এবি বাই বিসি, এবি হচ্ছে 3, বিসি হচ্ছে 5, এটা প্রকৃত হবে, এটা প্রকৃত হবে। এসি বাই এবি, এসি হচ্ছে 4, এবি হচ্ছে 3, এটা প্রকৃত হবে না, তাহলে এটা প্রকৃত হবে না, বাতিল। তারপরে এসি বাই বিসি, এসি বাই বিসি, এসির মান 4, বিসির মান, হ্যাঁ এসি বাই বিসি, এটাও প্রকৃত হবে। তারপরে বিসি বাই এবি, বিসির মান হচ্ছে 5, এর মান 3, এটা প্রকৃত হবে না। বিসি বাই এসি, বিসির মান 5, এসির মান 4, এটা প্রকৃত হবে না। অর্থাৎ এই 3টা প্রকৃত হবে না, আর এই বাকি 3টা প্রকৃত ভগ্নাংশ হবে। সেজন্য আমি এখানে লেখার সময় লিখছি, এবার ভাগগুলোর মানকে হর ও লব হিসেবে ব্যবহার করে প্রাপ্ত প্রকৃত ভগ্নাংশগুলো হলো এত বাই এত সমান, মান বসাই দিয়েছি এত বাই এত, এত বাই এত। এইটাই তৈরি করতে বলছে 3 নম্বর প্রশ্ন। এবার 4 নম্বর প্রশ্নটা দিকে তাকাই। 3 নং-এ প্রাপ্ত প্রত্যেকটি প্রকৃত ভগ্নাংশের 3টি করে গুণিতক নির্ণয় করো। তো গুণিতক আমরা তো নির্ণয় করতে পারি, একটা ভগ্নাংশের গুণিতক কেমন করে নির্ণয় করবো? ভগ্নাংশগুলোকে যথাক্রমে 1, 2, 3 এইগুলো দ্বারা গুণ করলে পরে গুণিতক পাওয়া যায়। তাহলে আমি প্রথমে অ্যান্সারটার দিকে তাকাই। 4 নম্বর প্রশ্ন, এই যে 3 নং-এ প্রাপ্ত প্রকৃত ভগ্নাংশগুলো হলো এত এত এত। তাহলে এখানে 3/4 এর 3টি গুণিতক হলো, 3/4 কে 1 দিয়ে গুণ দেবো, দেওয়া হয় তাই। 3/4 কে 2 দিয়ে গুণ দেবো, কাটাকাটি হয়ে এটা হলো। 3/4 কে 3 দিয়ে গুণ দেবো, কাটাকাটি হয়ে 3 3 হলো 4 হলো। আশা করি বুঝছো। অনুরূপ ভাবে 3/5 হলো 3টি গুণ থাকে, এভাবে 1, 2, 3 করে গুণ করে দেবো। 4/5 এর গুণে তার 3টি গুণ করে দেবো, গুণ করে দিয়ে কাটাকাটি হলে লিখবো, না হলে করবে। এইগুলি হচ্ছে অ্যান্সার। এখানে 3টি পেয়েছি, প্রত্যেকটা 3টি করে গুণিতক নির্ণয় করেছি। এই দেখো, এটি 3টি, এটি 3টি, এটি 3টি। আশা করি বুঝতে পেরেছো। এখন তারপরে প্রশ্নটার দিকে তাকাই। 5 নম্বর প্রশ্ন কি হয়েছে? 3 নং-এ প্রাপ্ত প্রকৃত ভগ্নাংশগুলোকে সমান বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে লসাগু নির্ণয় করা। আমরা তো লসাগু নির্ণয় অনেকগুলো পদ্ধতি জানি, তার ভিতরে সমহারের মাধ্যমে চেয়েছে। তো আগে আমার তোমাকে কি করতে হবে? ভগ্নাংশগুলো আনতে হবে, সেজন্য দেখো 5 নম্বরে 3 নং-এ প্রাপ্ত প্রকৃত ভগ্নাংশগুলো হলো এত। এখন এটা কি করতে হবে? সমাহার করতে হবে। সমাহার করার নিয়ম তো আমরা জানি, এই যে লিখছি দেখো, সমান বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের মাধ্যমে লসাগু নির্ণয়। এখানে ভগ্নাংশগুলোর হর এত এত, লসাগু 20। এখন 3/20 সমান আমরা কি করব? উপরে এসে 20 দিয়ে গুণ দেবো, নিচের 20কে ধরাধরি করবো না, ছুবো না। এই 20টাই হবে হচ্ছে সমহার বিশিষ্ট মানুষের হর। তাহলে কাটাকাটি করে এখানে হলো 3×5 15/20, এটা হলো 20 দ্বারা উপরে নিচে গুণ করে কাটাকাটি করে 20/20 12/20 হলো। এটাকে 4/5 কে উপরে নিচে 20 দ্বারা কাটাকাটি করে হলো 16/20। এই যে 3টে ভগ্নাংশ হলো, এই যে এখানে এই একটা ভগ্নাংশ হলো, এই একটা ভগ্নাংশ, একটা, এই 3টে হচ্ছে সমহার বিশিষ্ট ভগ্নাংশ। এখন লসাগু কত হবে? যেটা লসাগু হবে তার সেটা একটা ভগ্নাংশ হবে, সেই ভগ্নাংশের হর হবে এই 20, আর লব হবে এই যে 15, 12 আর 16, এই লবগুলো লসাগু সেটা লিখছে। সুতরাং সমহার বিশিষ্ট ভগ্নাংশ গুলো হলো এত। এখানে এইগুলোর এই যে লব 16, 15, 12 এগুলোর লসাগু করে পাই কত হয়েছে? 240। সুতরাং এত এত লসাগু সমান 240/20, কাটাকাটি করলে 12। সুতরাং নির্ণয় লসাগু 12। এই পর্যন্ত ছিল তোমাদের সমস্যার সমাধান। তো আশা করি সবাই বুঝতে পেরেছো, সবাই খুব ভালোভাবে পড়াশোনা করে তারপর পরীক্ষা ভালো দেবা। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।